হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা আজকে শুরু করব ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ জীবনের প্রবাহমানতার তার থার্ড ইউনিট অর্থাৎ তৃতীয় ইউনিট। তৃতীয় ইউনিটের মধ্যে আমরা পড়ে নিয়েছি যেটা যৌন জনন অর্থাৎ ফুলের এই যৌন জননটা পড়েছি এবং তার সঙ্গে আমরা জেনেছি স্বপরাগযোগ কি, ইতর পরাগযোগ কি, এবং স্বপরাগযোগ ইতর পরাগযোগের পরে আমরা আজকে জানবো যেটা আমাদের আলোচ্য বিষয়। আমরা আজকে জানবো যে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধা। তারপরে জানবো হচ্ছে বাহক অর্থাৎ কি কি বাহকের উপর ভিত্তি করে উদ্ভিদের পরাগ মিলন হয় অর্থাৎ সেই সমস্ত বাহক সম্বন্ধে জানবো। তারপরে আমরা জানবো যে যৌন জনন অযৌন জননের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আজকের আমরা শুরু করব তাহলে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের ভিতরে ক্লাস 10 এর ইউনিট হচ্ছে থার্ড ইউনিট এবং দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। আজকে আমরা দেখব স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগে অর্থাৎ স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধা। তাহলে প্রথমে জানবো স্বপরাগযোগের যোগের সুবিধা। তাহলে স্বপরাগযোগের সুবিধা, তারপরে জানবো অসুবিধা। তাহলে প্রথমে এক এক করে বলি। দেখো, স্বপরাগযোগে যেহেতু একই উদ্ভিদের ফুলের মধ্যে সম্পন্ন হয় সেই জন্য এদের বিশুদ্ধ বজায় থাকে, অর্থাৎ বিশুদ্ধ যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটা বজায় থাকে, এটা একটা সুবিধা। তাহলে কি বলবো, এই প্রক্রিয়ায় প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়। এক নম্বর সুবিধা লিখেছি। এক নম্বর, এই প্রক্রিয়ায় প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়। মানে কোনো অবাঞ্ছিত পদার্থ, বাইরের পদার্থ এসে মেশে না। ফলে কি হয়, জনিত্র বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় এবং জনিত্রী বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তাহলে একটা আমরা সুবিধা পেলাম, এই হচ্ছে স্বপরাগযোগের সুবিধা। আর একটা কি, স্বপরাগযোগ পরীক্ষার সময় যে পিওর লাইন অর্থাৎ পিওরিটিটা বজায় থাকে। স্বপরাগযোগের পরীক্ষার সময় স্বপরাগযোগ যখন হয় তখন কি হয়, পিওর লাইন হচ্ছে বজায় রাখার জন্য স্বপরাগযোগ ঘটানো হয়। তাহলে সংকরায়ন পরীক্ষায় দু নম্বর লিখবো হচ্ছে সংকরায়ন পরীক্ষায় কি করা হয়, পিওরিটি অর্থাৎ বিশুদ্ধতা বজায় রাখার জন্য। তাহলে বিশুদ্ধতা বজায় রাখার জন্য স্বপরাগযোগ ঘটানো হয়। ঘটানো হয় হলো।
তারপরে কি হয়, এই রকম পরাগযোগের ফলে যে প্রজাতির উৎপত্তি হলো, তাহলে স্বপরাগযোগের ফলে যে প্রজাতির উৎপত্তি হয়, উদ্ভিদের বা ফুলের উৎপত্তি হয়, তার সাধারণত বিশুদ্ধতা বজায় থাকে। তাহলে আমরা লিখি 3 নম্বর। আর বলতে পারি আমরা যে এখানে অন্য কোনো প্রজাতির বা হচ্ছে প্রজাতির উদ্ভিদের বা ফুলের দরকার হয় না এই রকম সংকরায়নের জন্য। তাহলে এই রকম সংকরায়নের জন্য অন্য কোনো প্রজাতির ফুলের দরকার হয় না। ঠিক আছে, তাহলে দেখো অন্য কোনো ফুলের আমার হচ্ছে যেহেতু স্বপরাগযোগ, সেই জন্য অন্য কোনো প্রজাতির ফুলের দরকার হয় না। তারপরে 4 নম্বর হচ্ছে এই প্রকার পরাগযোগে অধিক সংখ্যক পরাগরেণুরও প্রয়োজন হয় না। তাহলে এই প্রকার পরাগযোগে অধিক সংখ্যক রেণুর যে রেণু, সেই অধিক সংখ্যক রেণুর প্রয়োজন হয় না। হলো, তাহলে 4টে পয়েন্ট লিখে নাও, তারপরে আমি আবার লিখাচ্ছি। তারপরে কি হয়, এই উপরে এগুলো মুছি। এইগুলোতে স্বপরাগযোগের ক্ষেত্রে কোনো বাহকের প্রয়োজন হয় না। স্বপরাগযোগের ক্ষেত্রে কি হয় না, কোনো বাহকের প্রয়োজন হয় না। তাহলে 5 নম্বর, স্বপরাগযোগে কোনো বাহকের প্রয়োজন হয় না। তাহলে কোনো বাহকের প্রয়োজন হচ্ছে না স্বপরাগযোগে। তারপরে উজ্জ্বল বর্ণ বা মকরন্দ এর উপরে নির্ভর করে না, অর্থাৎ মকরন্দটা হতে থাকবে বা উজ্জ্বল হতে হবে এর উপরে কোনো নির্ভর করে না। তাহলে আমরা কি লিখবো, উজ্জ্বল বর্ণ বা মকরন্দ গ্রন্থির উজ্জ্বল বর্ণ বা মকরন্দ গ্রন্থির উপস্থিতি দরকার হয় না। ঠিক আছে। 7 নম্বর কে দেবো, স্বপরাগযোগে কিছু মন্দ প্রকৃতির প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের বিলোপ। তাহলে স্বপরাগযোগে যখন স্বপরাগ হবে, তখন স্বপরাগযোগের কিছু মন্দ প্রকৃতির বৈশিষ্ট্য তাহলে কিছু মন্দ প্রকৃতির বৈশিষ্ট্য কি হয়, বিলোপ ঘটায়। কিছু মন্দ প্রকৃতির বৈশিষ্ট্যের বিলোপ ঘটায়। 7 নম্বর। 8 নম্বর কি,
একই ফুলে ঘটে। ঠিক আছে, 8 নম্বর হচ্ছে একই ফুলে ঘটে বলে এই পরাগযোগের সফলতার হার বেশি। একই ফুলে ঘটে বলে একই ফুলে ঘটে বলে পরাগযোগ হওয়ার সফলতা বেশি। সফলতা বেশি। ঠিক আছে, যেহেতু একই ফুলে পরাগযোগটা হয় সেই জন্য সফলতা হওয়ার চান্সটা বেশি থাকে। এই হচ্ছে আমরা সুবিধা পেলাম, অর্থাৎ স্বপরাগযোগের কি কি সুবিধা থাকতে পারে। তারপরে অসুবিধা কি আছে? অসুবিধা হচ্ছে যেহেতু একই ফুলের ক্ষেত্রে হয় তার ফলে নতুন কোনো বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না। ফলে যে বীজ উৎপন্ন হয় সেই বীজটার গুণমান নিম্নমানের হয়ে থাকে। তাহলে কি লিখবো? নতুন বৈশিষ্ট্যের উদ্ভিদ উৎপন্ন হয় না, এটা হচ্ছে অসুবিধা। অসুবিধা অসুবিধা হচ্ছে নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ উৎপন্ন হয় না। 1 নম্বর, নূতন বৈশিষ্ট্যের উদ্ভিদ উৎপন্ন হয় না। যেহেতু নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ উৎপন্ন হয় না, এরা প্রতিকূল পরিবেশে গিয়ে টিকতে পারে না, আস্তে আস্তে কি হয়? বিলুপ্ত হয়ে যায়। 2 নম্বর লিখবো, পরাগযোগে উৎপন্ন উদ্ভিদগুলো অর্থাৎ স্বপরাগযোগে উৎপন্ন উদ্ভিদগুলো স্বপরাগযোগে উৎপন্ন উদ্ভিদগুলো দুর্বল প্রকৃতির হয়। দুর্বল প্রকৃতির হয়। অর্থাৎ স্বপরাগযোগে উৎপন্ন উদ্ভিদগুলো কি হয়? দুর্বল প্রকৃতির হয়ে থাকে। নতুন যে উদ্ভিদগুলো উৎপন্ন হয় তাদের অভিযোজন করার ক্ষমতাটা লোপ পায়। 3 নম্বর, নূতন উদ্ভিদের অভিযোজনগত ক্ষমতা লোপ পায়। অভিযোজনগত ক্ষমতা কি হয়? লোপ পায়। ঠিক আছে, ফলে তারা নতুন পরিবেশে বেশি দিন বাঁচতে পারে না, হচ্ছে লোপ পেয়ে গেল। তারপরে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, ফলে পরিবর্তিত পরিবেশে নূতন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না। ফলে তারা পরিবেশে বেশি দিন টিকে থাকতে পারে না। তারা বেশি দিন টিকে থাকতে পারে না। এই হচ্ছে অসুবিধা। আর কি হতে পারে? অপাত্য উদ্ভিদগুলির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। অপাত্য উদ্ভিদগুলির মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা 5 নম্বর। তাহলে অপাত্য উদ্ভিদগুলোর মধ্যে
রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা কম থাকে, কম থাকে। তাহলে এই পড়লাম হচ্ছে আমরা স্বপরাগযোগের অসুবিধা। ঠিক আছে, এবার আমরা দেখব যে ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধা। তাহলে ইতর পরাগযোগ যেহেতু দুটো ভিন্ন উদ্ভিদের প্রয়োজন হয়, ফলে এখানে কিছু কিছু সুবিধাও দেখা যায় এবং কিছু কিছু অসুবিধাও হয়ে থাকে। তাহলে ইতর পরাগযোগের সুবিধা, ইতর পরাগযোগের ইতর পরাগযোগের সুবিধা। ইতর পরাগযোগের সুবিধা, তাহলে কি কি সুবিধা দেখা যায়? ইতর পরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে 1 নম্বর, ইতর পরাগযোগের ফলে, ইতর পরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হয়। বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হয়, তাহলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ কি হলো? তৈরি হলো। এটা কিসের ক্ষেত্রে? ইতর পরাগযোগ। ইতর পরাগযোগের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের সৃষ্টি হলো। 2 নম্বর কি হয়? ইতর পরাগযোগের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে বলে তারা পরিবর্তিত পরিবেশে গিয়ে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। 2 নম্বর, নতুন বৈশিষ্ট্যের আবির্ভাবের জন্য কি হয়? পরিবর্তিত পরিবেশে সহজেই টিকে থাকতে পারে, 3 নম্বর আমরা কি লিখবো? হচ্ছে অপত্য উদ্ভিদগুলো উৎপন্ন হয়, সেই উদ্ভিদগুলো হচ্ছে শক্ত এবং সবল প্রকৃতি, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তাড়াতাড়ি করতে পারে। তাহলে অপত্য উদ্ভিদগুলি শক্ত সবল হয়, সহজেই প্রতিকূল পরিবেশে টিকে থাকে। তাহলে অপত্য উদ্ভিদগুলো শক্ত ও সবল প্রকৃতির, হয়, গেল। তারপরে হচ্ছে ইতর পরাগযোগের ফলে কি হয়? যে উদ্ভিদগুলো সৃষ্টি হয় তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বেশি থাকে। ওটা এর মধ্যেই পাবে, লিখে দিই। তাহলে অপত্য উদ্ভিদ রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। তাহলে আমরা ইতর পরাগযোগের সুবিধা দেখলাম। এবার আমরা দেখব
ইতর পরাগযোগের কি কি অসুবিধা সৃষ্টি হয়। তাহলে ইতর পরাগযোগের ক্ষেত্রে অনেক অসুবিধার সৃষ্টি হয়, যেহেতু এরা হচ্ছে দুটো ভিন্ন প্রকৃতির একই জাতের উদ্ভিদের প্রয়োজন হয়, বাহকের প্রয়োজন হয়। তারপরে বাহকের মাধ্যমে যেহেতু পরাগযোগ ঘটে, তাহলে পরাগ রেণুর অপচয় ঘটে এবং পরাগযোগ হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। এই সমস্ত অসুবিধা দেখা যায়। তাহলে আমরা এবার অসুবিধাগুলো দেখি, কি কি অসুবিধা দেখা যায় ইতর পরাগযোগে। তাহলে ইতর পরাগযোগের অসুবিধা, প্রথমে হচ্ছে সব থেকে বড় অসুবিধাটা কি, বড় অসুবিধা হচ্ছে প্রথম হচ্ছে বাহকের প্রয়োজন হবে। বাহক ছাড়া, বাহক যদি না থাকে তাহলে ইতর পরাগযোগ কিন্তু কখনোই হবে না। তাই প্রধান সমস্যা হচ্ছে বাহকের উপস্থিতি একান্ত আবশ্যক, অর্থাৎ এর থাকতেই হবে। তাহলে অসুবিধা তাহলে কি কি অসুবিধা আছে দেখি। 1 নম্বর, ইতর পরাগযোগে জন্য বাহকের প্রয়োজন হয় বলে ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয় বলে তাহলে ইতর পরাগযোগ কি হয়, বাহকের প্রয়োজন হয় বলে এই পরাগযোগ অনেক সময় না হওয়ার সম্ভাবনা থাকে, অনিশ্চিত হয়ে পড়ে। বাহকের প্রয়োজন হয় বলে এই পরাগযোগ অনেক সময় অনিশ্চিত হয়ে পড়ে, অর্থাৎ নাও হতে পারে, অনিশ্চিত হয়ে পড়ে ঠিক আছে, অনিশ্চিত হয়ে পড়ে। 2 নম্বর, কি হয়, যেহেতু বাহকের মাধ্যমে পরাগযোগটা হয়ে থাকে তাই পরাগ রেণুর অপচয় ঘটে। তাহলে ইতর পরাগযোগে পরাগ রেণুর অপচয় ঘটে। ইতর পরাগ রেণুর কি হয়, অপচয় ঘটে থাকে। তারপরে 3 নম্বর, যখন পরাগযোগ ঘটছে তখন বিভিন্ন প্রজাতির পরাগরেণুর সঙ্গে মিশ্রিত হতে পারে, ফলে যে তার বিশুদ্ধতা থাকার কথা সেই বিশুদ্ধতা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে ইতর পরাগযোগে এর বিশুদ্ধতা নষ্ট হয়ে যায়। ইতর পরাগযোগে এর বিশুদ্ধতা নষ্ট হয়ে যায়। তাহলে বিশুদ্ধতা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে ইতর পরাগযোগ একটা অর্থনৈতিক দিক থেকে গুরুত্বহীন, কারণ 4 নম্বর লিখি, ইতর পরাগযোগ অর্থনৈতিক দিক থেকে তাহলে এর অর্থনৈতিক দিক থেকে যদি দেখা যায় গুরুত্বহীন, অর্থনৈতিক দিক থেকে গুরুত্বহীন বলতে পারো কেন, কারণ গুরুত্বহীন, তার কারণ হলো যে এর কারণ হতে পারে উন্নত বৈশিষ্ট্যের ধারাবাহিকতাকে বজায় রাখে। তাহলে উন্নতি বৈশিষ্ট্যের ধারাবাহিকতা
বাহিকতা, উন্নত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা বজায় রাখা যায় না, বজায় রাখা যায় না। এই হচ্ছে অসুবিধা হতে পারে। আর কি অসুবিধা হতে পারে এখানে তোমার এদের ভিতরে ঠিক আছে, এই কটা হচ্ছে আমরা ইতর পরাগ যোগের অসুবিধা দেখলাম, স্বপরাগ যোগের সুবিধা অসুবিধা দেখলাম, ইতর পরাগ যোগের সুবিধা এবং অসুবিধা দেখলাম। এরপরে আমাদের পরের টপিকটা হচ্ছে বাহকের মাধ্যমে, অর্থাৎ যেহেতু আমরা দেখলাম ইতর পরাগ যোগটা বাহকের মাধ্যমে সম্পন্ন হয়, তাই বাহকের উপর ভিত্তি করে উদ্ভিদের কত রকমের পরাগ মিলন হতে পারে তাহলে আমরা দেখবো এবার। তাহলে সাধারণত ইতর পরাগ যোগটা হচ্ছে বাহকের মাধ্যমে হয়ে থাকে বা এজেন্টের মাধ্যমে হয়ে থাকে। কি কি এজেন্টের মাধ্যমে হতে পারে অর্থাৎ ইতর পরাগ যোগ, সেটা আমরা এবার দেখব। তাহলে ইতর পরাগ যোগের বাহক, ইতর পরাগ যোগের বাহক, পরাগ যোগে বাহক, ইতর পরাগ যোগের বাহক। এইবার আমরা প্রথমে জানবো বাহক কাকে বলে, বাহক কাকে বলে, তারপরে জানবো বাহক ইতর কিভাবে। বাহক হচ্ছে যারা ফুলের পরাগ মিলনের সময় পুংপুষ্পের উপরে গিয়ে বসে। কেন? কারণ ওদের হচ্ছে মকরন্দ থেকে রস শোষণ করার জন্য বাহকটা যখন পুংপুষ্পের উপর থেকে আবার স্ত্রী পুষ্পের উপরে পুষ্পের উপরে গিয়ে বসে, তখন তাদের পায়ে লেগে থাকা পরাগরেণু স্ত্রী পুষ্পের গর্ভমুণ্ডের উপরে পড়ে এবং সেখানে কি হয়, পরাগ মিলন ঘটায়। এটাই হচ্ছে বাহকের প্রধান কাজ বা বাহক করে থাকে। তাহলে এইবার বাহকের উপর ভিত্তি করে ফুলগুলো বিভিন্ন আকারে হয়ে থাকে। তুমি যদি রাস্তার পাশ দিয়ে যাও বা কোথাও গিয়ে নার্সারিতে গিয়ে দেখো, তাহলে দেখবে সমস্ত ফুলের আকার বা শেপ গুলো একই রকমের নয়। কিছু কিছু ফুল ছোট, কিছু কিছু ফুল বড় হয়, কিছু মাঝারি ফুল, কিছু আবার মাইকের মতো দেখতে হয়, আবার কিছু কিছু ফুল একদম সরু সরু ধানের যে ফুলটা এরকম হয়ে থাকে। এবার এই সমস্ত ফুলের পরাগযোগ যেহেতু বাহকের মাধ্যমে হয় এবং এরা বাহকের উপর নির্ভর করে পরাগযোগ সম্পন্ন করে, তাই তাদের বাহকটাও বিভিন্ন রকমের হয়ে থাকে। এবার বাহককে সাধারণত আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথমত বায়ুর মাধ্যমে পরাগযোগ ঘটে থাকে, তাকে বলা হয়ে থাকে বায়ু পরাগী ফুল। পক্ষীর মাধ্যমে হয়, তাদেরকে বলা হচ্ছে পক্ষী পরাগী ফুল। তারপরে তোমার হচ্ছে বিভিন্ন রকমের কীট পতঙ্গের মাধ্যমে হয়ে থাকে, তাকে কীট পতঙ্গ মাধ্যমে, ওটা পতঙ্গ, হ্যাঁ পতঙ্গ পরাগী ফুল, তাকে বলা হয় পতঙ্গ পরাগী ফুল। আবার কিছু ফুল দেখবে জলে ফোটে, সেগুলোরও কিন্তু বীজ হয়, ফল হয়, ফলের মধ্যে বীজ থাকে, তাহলে তাদেরও পরাগযোগ হয়। তাদের কিসের মাধ্যমে? জলের মাধ্যমে হয়ে থাকে, তাদেরকে বলা হয়ে থাকে যে হচ্ছে জল পরাগী ফুল। এইবার আমরা সেগুলো দেখবো। তাহলে প্রথমে বাহক ফুলের মধ্যে প্রথমে রয়েছে, তাহলে আমরা কি কি দেখলাম? এক, বাহকের প্রকৃতির উপরে দেখলাম, 1 নম্বর দেখলাম হচ্ছে বায়ু পরাগী ফুল, বায়ু পরাগী ফুল, পরাগী ফুল। তাহলে বায়ু পরাগী ফুল, ঠিক আছে। তাহলে বায়ুর মাধ্যমে যারা পরাগযোগ ঘটায় তাদেরকে বায়ু পরাগী ফুল বলে। তারপরে 2 নম্বর হচ্ছে কি জল পরাগী ফুল, অর্থাৎ জলের মাধ্যমে হয়, জল পরাগী ফুল, জল পরাগী ফুল। তারপরে কিসের মাধ্যমে হতে পারে? তারপরে হচ্ছে পতঙ্গের মাধ্যমে হতে পারে, সেটাকে বলা হয়ে থাকে পতঙ্গ পরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল। তারপরে তোমার ইসের মাধ্যমে কি বলে, পক্ষীর মাধ্যমে হতে পারে, পাখি, তাকে বলা হয়ে থাকে পাখি, হ্যাঁ পাখি বা পক্ষী, পক্ষী লিখি, পক্ষী ভালো, তাহলে পক্ষী পরাগী ফুল, পক্ষী পরাগী ফুল।
পরাগী ফুল। তাহলে দেখো আমরা সাধারণত বাহকের উপর ভিত্তি করে কত রকমের ফুল পেলাম। একটা হচ্ছে বায়ুর মাধ্যমে হয়ে থাকে, বায়ু এখানে বাহক বা এজেন্ট হিসাবে কাজ করে থাকে। এবার এদের বৈশিষ্ট্যগুলো জানবো, কেন এদেরকে বলা হয় এবং এটা কাদের কাদের দেখা যায়। বায়ু পরাগী ফুলের মধ্যে রয়েছে এক্সাম্পল রয়েছে, বায়ু পরাগী ফুলের মধ্যে রয়েছে ধান, গম, তারপরে ধান গম আছে, তারপরে আছে জোয়ার, জোয়ার বাজরা রাগি, এই সমস্ত উদ্ভিদ গুলো যে পরাগযোগ ঘটে তার সেই ফুলে বলা হয়ে থাকে বায়ু পরাগী ফুল। এবার তোমরা যাদের বাড়ি গ্রামের দিকে তারা ধান গাছ নিশ্চয়ই দেখেছো, দেখবে যখন ধানের ফুলগুলো তৈরি হয়, ফুল ফোটে, তখন একদম সাদা সাদা ছোট ছোট ফুলগুলো হয়। সেই ফুলগুলো যেহেতু কোনো পতঙ্গ পরাগেও নয়, পক্ষী পরাগেও নয়, জল পরাগেও নয়, তাহলে এরা কি, এরা বায়ু পরাগী, অর্থাৎ বায়ুর মাধ্যমে এদের পরাগযোগ ঘটে। তাই তোমরা যদি ধান ক্ষেতের পাশ দিয়ে যাও তাহলে কি কোনো গন্ধ পাও না। আবার এদের কোনো বর্ণও নেই এবং আকারে ক্ষুদ্র হয়। তাহলে বৈশিষ্ট্য হিসাবে কি বলবো, ফুলগুলি ক্ষুদ্র, বর্ণহীন এবং গন্ধহীন। তাহলে এর ক্যারেক্টার গুলো আমরা দেখি, বায়ু পরাগী ফুলের কি কি বৈশিষ্ট্য থাকে। বৈশিষ্ট্যের মধ্যে তাহলে ফুলগুলি ক্ষুদ্র হবে, তাহলে বৈশিষ্ট্য দেখি। বৈশিষ্ট্য 1 নম্বর, ফুলগুলি ক্ষুদ্র, ক্ষুদ্র, গন্ধহীন, মানে কোনো গন্ধ থাকবে না। তাহলে ফুলগুলি ক্ষুদ্র, গন্ধহীন ও বর্ণহীন, বর্ণহীন বর্ণহীন এরকম হয়ে থাকে। তাহলে ফুলগুলো খুবই ছোট হবে, গন্ধ থাকবে না এবং বর্ণহীন হবে। 2 নম্বর কি দেখবো, পরাগগুলি হালকা এবং মসৃণ, ক্ষুদ্র। পরাগগুলি হালকা হবে, ক্ষুদ্র হবে এবং মসৃণ হবে। তাহলে পরাগগুলি 2 নম্বর, পরাগগুলি হালকা, মানে সহজে যেন বায়ুর সাহায্যে ভেসে চলতে পারে, হালকা, ক্ষুদ্র, মসৃণ। তাহলে কি হলো, হালকা, ক্ষুদ্র এবং মসৃণ হয়, ফলে সহজেই বাতাসের মাধ্যমে হয়, ফলে সহজেই বাতাসের মাধ্যমে বাহিত হতে পারে, সহজে কি হয়, বাতাসের মাধ্যমে বাহিত হতে পারে। তারপর কি, এদের পরাগধানীটা লম্বা হয়, অর্থাৎ অনেকটা উঁচু। যেহেতু বায়ুটা ভেতরের মধ্যে দিয়ে কম প্রবাহিত হয়, এদের কি হয়, পরাগধানীটা উঁচু হয়, লম্বা হয়। তাহলে এদের পরাগধানী লম্বা এবং দলমণ্ডলের বাইরে অবস্থান করে থাকে, মানে পাপড়িগুলোর বাইরে থাকে। এদের পরাগধানী লম্বা ও দলমণ্ডলের বাইরে অবস্থান করে, দলমণ্ডলের বাইরে অবস্থান করে। ঠিক আছে। তারপরে কি হয়, হচ্ছে এদের যে গর্ভমুণ্ড থাকে সেই গর্ভমুণ্ড হচ্ছে রোমশ যুক্ত হয়। তাহলে 4 নম্বর, গর্ভমুণ্ড কি হবে, গর্ভমুণ্ড হচ্ছে রোমশ, পক্ষল এবং আঠালো। রোমশ, পক্ষল ও আঠালো হবে, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা বায়ু পরাগী ফুল কোনগুলো বলবো, এই যে দেখলাম তার ক্যারেক্টার বা বৈশিষ্ট্য। তারপরে কি দেখবো, তারপরে হচ্ছে বায়ু পরাগী ফুলের পরে আমরা দেখবো হচ্ছে জল পরাগী ফুল, অর্থাৎ জল হচ্ছে এখানে বাহক হিসাবে কাজ করে থাকে এবং এদের
কি কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টার দেখা যায় সেগুলো আমরা এখন দেখব। তাহলে প্রথমে জলপরাগী ফুল হচ্ছে যেসব ফুলের পরাগযোগ জলের সাহায্যে হয় তাদেরকে বলা হয়ে থাকে জলপরাগী ফুল। জলপরাগী, দেখো নামের সঙ্গেই মিল আছে, জলপরাগী ফুল। তাহলে যে সমস্ত ফুলের পরাগযোগ কি হয় জলের মাধ্যমে হয়ে থাকে তাদেরকে বলা হয়ে থাকে জলপরাগী ফুল। জলপরাগী ফুলের মধ্যে রয়েছে পাতা শ্যাওলা রয়েছে, তারপরে তোমার হচ্ছে পাতা ঝাঁঝি বলে এক ধরনের আছে তাদের। তাহলে উদাহরণ হিসাবে আমরা দেখব পাতা শ্যাওলা, পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি, পাতা ঝাঁঝি এইগুলো। অর্থাৎ তোমরা যদি কোনো বিলে বিলে যাও, বিল খাল বিল এগুলোতে যেয়ে থাকো, তাহলে দেখবে এরকম ছোট 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 সাদা সাদা ফুল উৎপন্ন হয়, যেগুলো দূর থেকে অনেকগুলো মনে হয় যেন প্রজাপতি বসে আছে, এরকম মনে হয় প্রজাপতি বসে আছে। তাহলে আমরা যে বৈশিষ্ট্য কি, ফুলগুলি বর্ণহীন হবে, কোনো গন্ধ থাকবে না। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে ফুলগুলি বর্ণহীন, গন্ধহীন এবং ক্ষুদ্র। তাহলে ফুলগুলি বর্ণহীন, গন্ধহীন এবং ক্ষুদ্র হবে। এক নম্বর বর্ণহীন, বর্ণহীন, গন্ধহীন ও ক্ষুদ্র, ও ক্ষুদ্র হবে। তাহলে বর্ণহীন, গন্ধহীন এবং ক্ষুদ্র, কোনো বর্ণ থাকবে না। পরাগরেণু হালকা, পরাগরেণুটা হালকা হয় কারণ কি জলে সহজেই ভেসে যেতে পারে। 2 নম্বর পরাগরেণু, পরাগরেণু, পরাগরেণু হালকা হয়, হালকা হয় ফলে সহজেই জলে ভেসে যেতে পারে, ফলে সহজেই, সহজেই জলে ভেসে যেতে পারে, ভেসে যেতে পারে, ফলে সহজেই জলে ভেসে যেতে পারে, সেই জন্য হালকা হয়ে থাকে। আর কি হয়, হচ্ছে নিমজ্জিত উদ্ভিদের যেহেতু এরা জলের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, তাই এদের গর্ভমুণ্ডটা জলের উপরে অবস্থান করে থাকে। পরাগরেণু জলের উপর দিয়ে ভেসে যায়, গর্ভমুণ্ড উপর দিকে থাকলে সহজেই সেখানে পরাগ মিলন হয়ে থাকে। তাহলে আমরা কি লিখবো, নিমজ্জিত উদ্ভিদের পরাগযোগ জলের উপরে ঘটে। 3 নম্বর নিমজ্জিত উদ্ভিদের, নিমজ্জিত উদ্ভিদের, উদ্ভিদের পরাগযোগ, পরাগযোগ, নিমজ্জিত উদ্ভিদের পরাগযোগ জলের উপরে ঘটে, জলের উপরে ঘটে। তাহলে জলের উপরে এদের পরাগযোগটা ঘটে থাকে, নিমজ্জিত উদ্ভিদের পরাগযোগ জলের উপরে ঘটে। স্ত্রী ফুলের, তাহলে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডটা জলের উপরে অবস্থান করে। স্ত্রী ফুলের, স্ত্রী ফুলের গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড সাধারণত জলের উপরে, সাধারণত জলের উপর অবস্থান করে, উপর অবস্থান করে, ফলে কি হয় সহজেই জলের মাধ্যমে পরাগরেণু ভেসে গেলে সেখানে পরাগযোগ হতে পারে। তারপরে আমরা দেখবো হচ্ছে পতঙ্গ পরাগী। পতঙ্গ পরাগী হচ্ছে যে সমস্ত ফুলের পরাগযোগ পতঙ্গের মাধ্যমে হয় তাদেরকে বলা হয়ে থাকে পতঙ্গ পরাগী। পতঙ্গ পরাগী ফুলের কি বৈশিষ্ট্য, এরা হচ্ছে সাধারণত কি কি আছে, তাহলে 3 নম্বর পতঙ্গ পরাগী, পতঙ্গ পরাগী ফুল। পতঙ্গ পরাগী ফুল এর উদাহরণ হচ্ছে আম, আম একটা পতঙ্গ পরাগী। তারপরে সূর্যমুখী, সূর্যমুখী, তারপরে লিচু, এই সমস্ত ফুলগুলো, এই ফুলগুলো কি হয় সাধারণত গন্ধযুক্ত হয়, যেহেতু পতঙ্গকে আকৃষ্ট করে নিয়ে আসতে হয়, তাহলে ফুলগুলো গন্ধযুক্ত
রঙিন হবে এবং আকারে বড় হবে। তাহলে গন্ধযুক্ত, রঙিন এবং আকারে বড়, আমি আর লিখলাম না। আর কি হয়, এই ফুলগুলো সাধারণত মিষ্টি রস থাকে, যার গন্ধে মকরন্দর উপরের দিকে এক ধরনের মিষ্টি তরল থাকে, যার গন্ধে পতঙ্গরা আকৃষ্ট হয়ে ফুলের উপরে এসে পড়ে। 3 নম্বর, এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গর্ভমুণ্ডটা কি হয়, মসৃণ হয় না। তাহলে গর্ভমুণ্ডটা অমসৃণ এবং আঠালো প্রকৃতির হয়। গর্ভমুণ্ডটা হচ্ছে অমসৃণ এবং আঠালো প্রকৃতির হয়ে থাকে। আর এখানে ফুলের পরাগযোগ, সাধারণত যে ফুলের, সেই ফুলের পরাগযোগ, পরাগটা খুবই সুস্বাদু হয়। ফুলের পরাগযোগে এবং পরাগটা খুবই সুস্বাদু হয় এবং পরাগটা খাওয়ার জন্য পতঙ্গেরা এখানে উড়ে এসে বসে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা পতঙ্গ পরাগের ক্ষেত্রে দেখতে পেলাম। তারপরে আর একটা কি আছে, তারপরে আছে পক্ষী পরাগী। 4 নম্বর হচ্ছে পক্ষী পরাগী। পক্ষী পরাগী ফুল। পক্ষী পরাগী ফুল, পক্ষী পরাগী ফুল হচ্ছে কোনগুলো, পলাশ আছে, শিমুল আছে, তাহলে হচ্ছে পলাশ, পলাশ, শিমুল, এইগুলোকে বলা হয়ে থাকে পক্ষী পরাগী ফুল। পক্ষী পরাগী ফুলগুলো সাধারণত উজ্জ্বল বর্ণের হবে এবং বড় হবে। পক্ষী পরাগী ফুলগুলো উজ্জ্বল বর্ণের হবে, বড় হবে এবং মিষ্টি স্বাদযুক্ত, গন্ধযুক্ত হবে এবং মিষ্টি গন্ধযুক্ত হয়। তারপরে কি হয়, ফুলের মকরন্দ বর্তমান থাকে। ফুলের যে মকরন্দ, সেই ফুলের মকরন্দটা বর্তমান থাকে। আর হচ্ছে ফুলের পরাগগুলি পাখির খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। সেই জন্য পাখি কি করে, উড়ে এসে ফুলের উপরে বসে এবং সেখান থেকে সংগ্রহ করার সময় তাদের ঠোঁটে লেগে যায় পরাগ রেণু এবং পরবর্তীকালে সেই পরাগ রেণু অন্য ফুলের গর্ভমুণ্ডের উপরে গিয়ে বসে পরাগযোগ ঘটায়। তাহলে এই হচ্ছে আমরা দেখলাম বাহকের মাধ্যমে কিভাবে পরাগযোগ সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখব সে অঙ্গজনন, যৌন জনন, অযৌন জননের মধ্যে পার্থক্য। তারপরে আমি বলেছি যে ওই মাইক্রো প্রপাগনেশন, এটা বলবো, আর হচ্ছে স্টক সিয়ন, এটা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে।